গুড ইভিনিং অল অফ ইউ। আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি কভার করছিলাম। আগে দুটো ক্লাসে আমরা দেখেছি যে কিভাবে ভারতের জিওলজিক্যাল স্ট্রাকচার তৈরি হয়েছে এবং তারপরে হিমালয় পার্বত্য অঞ্চল কিভাবে তৈরি হয়েছে। আজকে আমরা হিমালয় পার্বত্য অঞ্চল তৈরি হওয়ার পরে ভারতের যে মালভূমি অঞ্চল, সেই মালভূমি অঞ্চল নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের বলে নিই, তোমরা যারা ডব্লিউবিসিএস মেন্স বা ইউজিসি নেট সেট এসএলএসটি এগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো, ইন্ডিয়ান জিওগ্রাফি আমাদেরকে এইগুলো টপিক পড়তে হবে। যে হলুদ রঙের হাইলাইট করা রয়েছে সেখানে আমরা রয়েছি। আরও ইন্ডিয়ান জিওগ্রাফি ফিজিওগ্রাফিক ডিভিশনে আর একটা ক্লাস হলেই তোমাদের শেষ হয়ে যাবে। আজকে আমরা পুরো উপদ্বীপীয় মালভূমি অঞ্চল পড়ব। তো মালভূমি মানে কি? মালভূমি মানে হচ্ছে যে টেবিলের মতো যে অংশ, সেটাকে বলা হয় মালভূমি। পর্বত মানে পর্বত মানে এইরকম একটা অংশ। মালভূমি মানে হচ্ছে উপরটা টেবিলের মতো। তো উপদ্বীপ, উপদ্বীপ বলতে বোঝায়, দ্বীপ মানে হচ্ছে একটা স্থলভাগ, চারিদিকে জলভাগ, একে বলা হয় দ্বীপ। আর উপদ্বীপ মানে কি বলা হয়? উপদ্বীপ মানে বলে যে তিন দিক স্থল, তিন দিক জলভাগ, এই দিকটাও জলভাগ, এই দিকটাও জলভাগ, এই দিকটাও জলভাগ, এবং এক দিকটা হচ্ছে স্থলভাগ। এটাকে বলা হয় উপদ্বীপ। তাই এই উপদ্বীপীয় মালভূমি ভারতবর্ষের সব থেকে প্রাচীন অংশ। হিমালয় পাহাড়টা তো নবীন ভঙ্গির পর্বত। ভারতবর্ষের মধ্যে সব থেকে প্রাচীন বা পৃথিবীর মধ্যে একটি প্রাচীন ভূমিভাগ হচ্ছে উপদ্বীপীয় মালভূমি। এই উপদ্বীপীয় মালভূমি বিভিন্ন সময় সৃষ্টি হয়েছে। তোমরা দেখো, এখানে দেখলেই বুঝতে পারবে যে মোটামুটি আজ থেকে 300 কোটি বছর আগে এই উপদ্বীপীয় মালভূমি তৈরি হওয়া শুরু হয় এবং বিভিন্ন যুগ, পর্যায়, উপযুগ এই উপদ্বীপীয় মালভূমিগুলো তৈরি হয়েছে। কখনো কখনো ক্রিটেসাস পর্যায়ে বা লাভা উদগীরণ হয়েছে। তো এই কারণের জন্য তৈরি হয়। যখন ভারতীয় পাত ইউরেশীয় পাতকে ধাক্কা মারে, তখন কি হয়েছিল? তখন এটা হচ্ছে ইউরেশীয় পাত আর এটা হচ্ছে ভারতীয় পাত। ধাক্কা মারার ফলে এখানে হিমালয় পাহাড় তৈরি হয়েছিল। এর সঙ্গে সঙ্গে ভারত ধাক্কা মারার ফলে একটি জায়গা, মানে ধাক্কা মারার ফলে একটি জায়গা নিচু হয়ে বসে যায়। সেই জায়গাটা হচ্ছে এই জায়গাটা, এই যে এই জায়গাটা নিচু হয়ে বসে যায়। নিচু হয়ে বসে যাওয়ার কারণে এই জায়গাটাতে ভারতের গস্ত উপত্যকা তৈরি হয়েছে। নর্মদা, তাপ্তি এই নদীগুলো ফ্লো করে গেছে। এবার এই দিকের অংশ, ভারতের উপদ্বীপীয় মালভূমির দুটো অংশ, একটা হচ্ছে সেন্ট্রাল হাইল্যান্ড আর একটা হচ্ছে ডেকান প্লেটো। তোমরা দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে। এই সেন্ট্রাল হাইল্যান্ডটা দেখো, এই দিকটা উঁচু, এই দিকটা উঁচু আর এই দিকটা নিচু, কারণ এই দিকে ঢুকে যাচ্ছে হিমালয় পর্বতের সঙ্গে ধাক্কা মেরে, ইউরেশীয় পাতে ধাক্কা মেরে। ফলে এই দিক থেকে অনেক নদীগুলো এই দিকে ফ্লো করে। চম্বল, বেতোয়া, সোন, কেন এই নদীগুলো রয়েছে। আবার ডেকান প্ল্যাটো মানে হচ্ছে এই অংশটা আবার কি হয়ে গেছে? এই অংশটা পশ্চিম থেকে পূর্ব দিকে অনেকটা ঢালু হয়ে গেছে এবং এই নদীগুলো দেখবে এই দিক বরাবর ফ্লো করে, এই বরাবর ফ্লো করে দিয়ে এইদিকে আমাদের বঙ্গোপসাগরে মিশছে। তো এইটুকু জেনে রাখলে এখান থেকে এনাফ। এবার আমরা দেখে নেব ভারতবর্ষের উপদ্বীপীয় মালভূমিকে কতগুলো ভাগে ভাগ করা হয়, কোথায় কোনখানে রয়েছে। এটা এক্সাম ওরিয়েন্টেড প্রচুরবার এসেছে। দেখো, মালয়া প্লেটোর পরে দেখো রয়েছে বুন্দেলখণ্ড, এই জায়গাটা বুন্দেলখণ্ড। তারপরে এটা হচ্ছে বাঘেলখণ্ড। তারপরে ছোটনাগপুর প্লেটো। তারপরে ছোটনাগপুর প্লেটোর পরে দেখো দণ্ডকারণ্য, এই জায়গাটা দণ্ডকারণ্য। আর এই দিকটা হচ্ছে, তারপরে এদিকে রয়েছে কর্ণাটক মালভূমি, কর্ণাটক প্লেটো। এটা হচ্ছে তেলেঙ্গানা প্লেটো। এটা হচ্ছে মহারাষ্ট্র প্লেটো। এবং এই দিকটা আমরা পর্বতগুলো, পাহাড়গুলো, যেগুলো যে সম্বন্ধে যেগুলো জানবো, সেই পাহাড়গুলো দেখো, একটা হচ্ছে আরাবল্লী পাহাড়, একটা হচ্ছে বিন্ধ্যা, একটা হচ্ছে সাতপুরা, এই যে সাতপুরা, বিন্ধ্যা সাতপুরা। তারপরে এই দিকটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, আর একটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা। এই কটা আমাদের জানতে হবে। আর একটা প্লেটো এই মেঘালয় মালভূমি। জাস্ট এই কটা জিনিস আমরা জানবো
কোথায় কি রয়েছে, কি কি ফিচার্স, কি রকম পরীক্ষায় প্রশ্ন আসে, ডিটেলস জানবো। এর সঙ্গে সঙ্গে এক্সাম ওরিয়েন্টেড কি কি প্রশ্ন এখান থেকে আসছে সেই জিনিসগুলো আমাদেরকে জানলেই হবে। দেখো, মালব মালভূমি। মালব মালভূমি মানে তোমরা এই জায়গাটাতে দেখলেই বুঝতে পারবে যে এই জায়গাটা, এটাকে বলা হয় মালব মালভূমি। দেখো, মালব মালভূমি একদিকে আরাবল্লী পর্বত, এদিকটাতে দেখো আরাবল্লী পর্বত চলে গেছে, আর আরেক দিকে কি রয়েছে, আরেক দিকে রয়েছে সিন্ধু। এর মাঝে আমাদের আরাবল্লী ওই মালওয়া প্লেটো রয়েছে, এবং এই মালওয়া প্লেটোটা একটা নদী চলে গেছে এখানে, এই বরাবর ফ্লো করে। এই নদীটাকে বলা হয় চম্বল। এই চম্বল নদীটা প্রচণ্ড পরিমাণে ইরোশন করে, তার জন্য এটাকে বলা হয় চম্বল ব্লাড ল্যান্ড। এটা একটু মনে রাখবে, এটা পরীক্ষাতে আসে। এবং এই কিছু নদী এই বরাবর প্রবাহিত হয়ে গেছে, কিছু নদী এই বরাবর প্রবাহিত হয়েছে। জাস্ট এইটুকু জানলে হবে, আর বাইরে জানার দরকার নেই। জাস্ট আমাদেরকে এর মধ্যেই এখানে তোমরা একটা জিনিস রিয়েলাইজ করবে যে কোথায় রয়েছে চম্বলটা। দেখো, মালোয়াটা দেখো এই জায়গাটাতে রয়েছে, একদিকে আরাবল্লী আর একদিকে বিন্ধ্যার মাঝে। মানে এই জায়গাটা যদি বলা যায় উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এই দুটো রাজ্যে মোটামুটি মালওয়া প্লেটো রয়েছে, রাজস্থানেও কিছুটা রয়েছে, যাই হোক। এবার দেখো বুন্দেলখণ্ড। বুন্দেলখণ্ড দেখো মালওয়া প্লেটোর পূর্ব দিকে রয়েছে, এই জায়গাটাকে বলা হয় বুন্দেলখণ্ড। এই বুন্দেলখণ্ডটা খুব প্রাচীন। ডেভিস বলেছিল যে বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে ক্ষয়চক্রে শেষ পর্যায়ে পৌঁছায়, তা এই বুন্দেলখণ্ড মালভূমিটা ক্ষয় পেয়ে পেয়ে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছে। জাস্ট এইটুকু জিনিস এখানে মনে রাখবে। তারপরে দেখো বাঘেলখণ্ড রয়েছে, বাঘেলখণ্ডটা আবার বুন্দেলখণ্ডেরও পূর্ব দিকে, গ্রানাইট জাতীয় শিলায় গঠিত। এই বাঘেলখণ্ড থেকে সেরকম কোনো প্রশ্ন আসে না, মালোয়ার বুন্দেলখণ্ড থেকেই অনেক প্রশ্নতে দিয়ে দেয়। তারপরে দেখো রয়েছে ছোট নাগপুর। এই ছোট নাগপুর প্লেটোটা আমাদেরকে জানতে হবে, এখান থেকে অনেক প্রশ্ন আছে। আমি যেদিন জিওলজিক্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া পড়েছিলাম সেদিনকে বলেছিলাম যে আর্কিয়ান যুগের শিলা, যে শিলাগুলোতে প্রচুর পরিমাণে খনিজ পদার্থ থাকে, সেই শিলাগুলো কোথায় রয়েছে না, তো সেই শিলাগুলো রয়েছে ছোট নাগপুর প্লেটো। ছোট নাগপুর প্লেটোতে অনেক শিলা রয়েছে। তাহলে একটা জিনিস মনে রাখবে যে ছোট নাগপুর প্লেটো যদি শিলা থাকে, তাহলে এটা হবে খনিজ পদার্থে পরিপূর্ণ। তার জন্য ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়। এবং এখানে আমাদের একটা জিনিস এখানে মনে রাখতে হবে তোমাদের, ছোট নাগপুর মালভূমিতে, জাস্ট আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে এই ছোট নাগপুর মালভূমি যদি এটা পুরোটা হয়, তাহলে এই ছোট নাগপুর মালভূমির দুটো অংশ, একটা অংশ হচ্ছে উত্তর দিকের অংশ, আর একটা অংশ হচ্ছে দক্ষিণ দিকের অংশ। এই উত্তর দিকের অংশটাকে কি বলা হয়, হাজারিবাগ। কি বললাম, উত্তর দিকের অংশটাকে বলা হয় হাজারিবাগ। এবং দক্ষিণ দিকের যে অংশ, এই যে দক্ষিণ দিকের যে অংশটা রয়েছে, সেই দক্ষিণ দিকের অংশটাকে বলা হয় রাঁচি, রাঁচি মালভূমি বা রাঁচি অঞ্চল। এই দুটো অঞ্চলের মাঝ দিয়ে আমাদের একটা নদী চলে গেছে, এই নদীটার নাম হচ্ছে দামোদর নদী। এবং এই ছোট নাগপুর মালভূমির এই পাটটাতে, উত্তর পূর্ব পাটটাতে একটা অংশ রয়েছে, সেই অঞ্চলটার নাম হচ্ছে রাজমহল। রাজমহল। এবার এই মাঝ বরাবর, ছোট নাগপুর অঞ্চলের মাঝ বরাবর যে নদীটা গেছে, সেগুলো আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির বিভিন্ন রিভার সিস্টেমে আলোচনা করব, আজকে এখানে আলোচনা করব না। আর রাজমহল থেকেও আরও দূরে এখানে একটা গ্যাপ রয়েছে, এই দিকটাতে একটা মালভূমি রয়েছে, সেই মালভূমিটার নাম বলা হয় মেঘালয়ের মালভূমি। মেঘালয়, এই রাজমহল এবং মেঘালয়ের একটা সময় একটা অংশ ছিল, কোনো কারণবশত এটা ছিটকে চলে যায়, ছিটকে চলে যাওয়ার পরে এটা নিচু হয়ে যায় এবং এই দিক দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে যে এটা নিচু হয়ে গেছে কিন্তু আমরা বুঝতে পারছি না কেন। কারণ হচ্ছে এই এই মেঘালয় এবং রাজমহলের মাঝে যে নিচু জায়গা ছিল, সেটা গঙ্গার পলি দ্বারা ভরাট হয়ে গেছে। এবং এখানে তোমরা মনে রাখবে ছোট নাগপুর মালভূমিতে সব থেকে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পরেশনাথ পাহাড়। তারপরে ছোট নাগপুর মালভূমির
এইটা যদি ছোটনাগপুর মালভূমি হয় তাহলে এই জায়গাটাতে উঁচু স্থান রয়েছে, ছোট ছোট পাহাড়ি অঞ্চল, সেটাকে বলা হয় পাট। সেই জায়গাটাকে বলা হয় পাট। এটার উচ্চতা মোটামুটি 1100, ঠিক আছে। এবং এটা লাভা গঠিত তৈরি হয়, লাভা গঠিত। এবং এখানকার একটা রিভার সিস্টেমগুলো রেডিয়াল টাইপের। রেডিয়াল মানে এইভাবে এইভাবে এরা প্রবাহিত হয়ে গেছে। এইটা আমাদের ছোটনাগপুর মালভূমিটা খুব বিখ্যাত এই পাহাড়গুলো থাকার জন্য। পাহাড়ের এই অংশ থেকে যখন জলগুলো নিচের দিকে পড়ে তখন অনেক জলপ্রপাত সৃষ্টি হয়ে গেছে, এখানে অনেক জলপ্রপাত সৃষ্টি হয়ে গেছে, এগুলো লাভা গঠিত সব। তা এইটুকু জিনিস আমরা এখান থেকে পড়ে রাখবো। তারপরে গরজাট রয়েছে ছত্তিশগড় রাজ্যে। তারপর দেখো মেঘালয় মালভূমি। একটু আগেই বললাম যে মেঘালয় মালভূমি এটা কিন্তু হিমালয় পাহাড়ের অংশ নয়। পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন দেয়, আমরা ভুল করে দিই, এটা হিমালয় পাহাড়ের অংশ নয়, এটা কিন্তু দক্ষিণাত্য মালভূমির অংশ। এটা তোমরা মনে রাখবে, এটা দক্ষিণাত্য মালভূমির অংশ। দেখো এই জায়গাটাতে মেঘালয় মালভূমি রয়েছে, এটা দক্ষিণাত্য। এই ছোটনাগপুর প্লেটো এবং মেঘালয় মালভূমি কোনো কারণবশত ছিটকে যাওয়ার কারণে এটা নিচু হয়ে যায় এবং নিচু অংশ দিয়ে গঙ্গা প্রবাহিত হয়েছিল। তার জন্য এই মেঘালয় মালভূমিটা দক্ষিণের অংশ, হিমালয় পাহাড়ের নয়। এবং এই মেঘালয় মালভূমিতে দেখো অনেক তথ্য দেওয়া আছে, যে তথ্যগুলো তোমাদের এক্সাম ওরিয়েন্টেড। এখানে অনেক পাহাড় রয়েছে, খাসি, গারো, মিকির, এই পাহাড়গুলো রয়েছে। এবং যে জিনিসটা বললাম সেখানে এখানে লেখা আছে, দেখবে এর উচ্চতা মোটামুটি 600 থেকে 1600 মিটার। আর একটা জিনিস এখানে মজার বিষয় হলো যে এটা তো আমাদের ভারতীয় উপদ্বীপ। এবার এই জায়গাটাতে মেঘালয় রয়েছে। এই মেঘালয়টা ধরো সাপোজ এইটা, এবার এই মেঘালয়ের মধ্যে 3টে পাহাড় রয়েছে। আর একটা হচ্ছে গারো, একটা হচ্ছে খাসি, আর একটা হচ্ছে জয়ন্তিয়া। গারো, খাসি আর জয়ন্তিয়া। এবার ভারতে যখন মৌসুমী বায়ু আসে তখন দুটো শাখায় আসে, একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আর একটা মৌসুমী বায়ু হচ্ছে দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু। এই বরাবর এই মৌসুমী বায়ু আসার ফলে এইটা একদম মৌসুমী বায়ু বরাবর এই পাহাড়গুলো অবস্থান করছে এইভাবে। তার জন্য এখানে বাধাপ্রাপ্ত হচ্ছে মৌসুমী বায়ুটা। এই 3টি পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। তার জন্য আমাদের মেঘালয় মালভূমির যে জায়গাগুলো রয়েছে মৌসিনরাম, সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় ফ্যানেলের মতো পাহাড় 3টে অবস্থান করার জন্য। এই জিনিসগুলো একটু মনে রাখবে। তারপর দেখো দণ্ডকারণ্য কোথায় রয়েছে না, তো দেখো ছবি দিয়ে দেখে নেবে। এই যে এই জায়গাটা পরীক্ষাতে, ইউজিসি নেটে পরীক্ষাতে খুব দেয় যে দণ্ডকারণ্য অরণ্যটা কোথায় রয়েছে। এটা হচ্ছে দেখো দক্ষিণ পূর্ব দিকে রয়েছে। এই প্লেটো মালভূমির দক্ষিণ পূর্ব দিকে রয়েছে। এটা হচ্ছে দক্ষিণ, এটা পূর্ব। এটুকু জিনিসই মনে রাখতে হবে, এখান থেকে আর কিছু সেরকম প্রশ্ন আসে না। আর দেখো যে জিনিসগুলো তোমাদের বলছি সেই জিনিসগুলোই পড়ো, এক্সট্রা অর্ডিনারি আমাদের পড়ে লাভ নেই। আমাদেরকে পরীক্ষাতে আগে কোশ্চেনগুলোকে ক্লিয়ার করতে হবে। হিউজ সিলেবাস, এসএলএসটি বলো, নেট সেট, হিউজ সিলেবাস। যে জিনিসগুলো আমরা বুঝে যদি পড়ি তাহলে আমরা অনেক অ্যান্সার করে আসতে পারবো। বেকার শুধু কি পড়বো কি ছাড়বো সেটা আমাদেরকে হচ্ছে মেন বিষয়। তুমি পড়ে চলে যাবে কিন্তু তুমি দেখা গেল অ্যান্সার করে আসতে পারবে না। তার জন্য তোমার মধ্যে বেসিক যেন ক্লিয়ার থাকে। বেস যদি ক্লিয়ার না থাকে তাহলে তুমি কোনো কিছুই পারবে না। তারপর দেখো মহারাষ্ট্র মালভূমি। তুমি আগে ছবিটা দেখে নাও কোথায় রয়েছে মহারাষ্ট্র মালভূমি। এটা হচ্ছে মহারাষ্ট্র মালভূমি, ভালো করে দেখো। মহারাষ্ট্র মালভূমি একদিকে কর্ণাটক মালভূমির সঙ্গে লেগে রয়েছে, একদিকে তেলেঙ্গানা প্ল্যাটোর সঙ্গে লেগে রয়েছে, এবং একদিকে কি রয়েছে সাতপুরা পর্বত। বাস, আর কিছু জানার দরকার নেই। এখানে আর একটা জিনিস জানবে, যে জিনিসগুলো যে ক্রিটেসাস পিরিয়ডে ভারতবর্ষে লাভা উদ্গীরণ হয়েছিল। ভারতবর্ষে লাভা উদ্গীরণ হওয়ার ফলে দক্ষিণ পেনিনসুলার প্লেটোতে লাভা উদ্গীরণ হওয়ার ফলে এই মহারাষ্ট্র প্লেটো তৈরি হয়। এবং এখানে সাধারণত মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে এই দুটো রাজ্যেই বেশি দেখা যায়। তার জন্য এখানে দেখবে তোমাদের বিভিন্ন রকমের কৃষ্ণ মৃত্তিকাও তৈরি হয়েছে। এবং এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এখানে পশ্চিম থেকে পূর্ব থেকে পশ্চিম দিকটা দেখো উঁচু হয়ে চলে গেছে সিঁড়ির মতো।
সিঁড়ির মতো উঁচু হয়ে হয়ে দেখো চলে গেছে। এই দিক থেকে এই দিকটা, পশ্চিম দিকটা উঁচু, তার জন্য এই দিক থেকে অনেক নদীগুলো এইদিকে এসে প্রবাহিত হয়ে আমাদের বঙ্গোপসাগরে মিশছে। আর এই মহারাষ্ট্র মালভূমি, এই যে রেগুর মৃত্তিকা এখানে দেখা যায়, তারপর মহারাষ্ট্র মালভূমিতে তারপর বিভিন্ন রকমের পাহাড়গুলো রয়েছে। আর একটা জিনিস এখানে সাহাদ্রি পর্বত, পশ্চিমঘাট পর্বত বা পশ্চিমঘাট পর্বতে আর একটা নাম সাহাদ্রি পর্বত। এটা কিন্তু আমাদের মেঘা মহারাষ্ট্র মালভূমিতেই এটাকে বলা হয়। পশ্চিমঘাট পর্বতকে সাহাদ্রি পর্বত। তারপর দেখো কর্ণাটক মালভূমি, মানে এই কর্ণাটক মালভূমিটা দেখে নাও যে মহারাষ্ট্র মালভূমির দক্ষিণ দিকে এটা হচ্ছে কর্ণাটক মালভূমি। কর্ণাটক মালভূমির আবার একটা অংশ আমাদেরকে জানতে হবে, যেটাকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ময়দান আর একটা হচ্ছে মালনাদ। ময়দানটা কি? ময়দানটা হচ্ছে কর্ণাটক মালভূমির, এক সেকেন্ড, বাবা বাজান, দেখো কর্ণাটক মালভূমির একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে একে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ময়দান, একটা হচ্ছে মালনাদ। ময়দানটা হচ্ছে কর্ণাটক মালভূমির এই যে উত্তর পূর্বের অংশটাকে বলা হয় ময়দান, ঠিক আছে, এটাকে বলা হয় ময়দান। আর একটা মালনাদটাকে বলা হচ্ছে যে দক্ষিণ পশ্চিমের যে অংশ, এই অংশটাকে বলা হচ্ছে মালনাদ। বাস, এইটুকুই। এবং আরও দেখো দু একটা কর্ণাটক মালভূমি সম্বন্ধে দেওয়া আছে এখানে, পাহাড়ি অঞ্চল। এখানে আর একটা জিনিস, ভারতবর্ষের দেখবে লৌহ ইস্পাত কারখানাগুলো তৈরি হয়েছে বেশিরভাগ এই জায়গাটাতে, বা ভারতের লৌহ আকরিকগুলো, বিভিন্ন রকমের যে আমরা পাহাড়গুলো নাম শুনেছি না, যে বাবা বুদান, কুদ্রেমুখ, এই পাহাড়গুলো কিন্তু এখানেই রয়েছে, এই কর্ণাটক প্লেটোতে। এখান থেকে প্রচুর পরিমাণে লৌহ আকরিকগুলো পাওয়া যায়। তারপরে দেখো রয়েছে পূর্বঘাট পর্বত এবং এবার আমরা মালভূমি আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে আমাদের পর্বত অঞ্চল, মধ্য ভারতের উচ্চভূমি। সেই মধ্য ভারতের উচ্চভূমিগুলো তোমাদেরকে একটু আগে বলেছিলাম এই ছবিতে কোনগুলো আমাদেরকে পড়তে হবে। একটা হচ্ছে আরাবল্লী, একটা হচ্ছে বিন্ধ্যা, একটা হচ্ছে সাতপুরা, একটা হচ্ছে পূর্বঘাট, একটা পশ্চিমঘাট। এই কটা মালভূমি নিলেই পড়বো আমরা। তার মধ্যে দেখো পূর্বঘাট সম্বন্ধে কিছু জানার সেরকম প্রয়োজন নেই। এখানে শুধু একটা জিনিস জানবে যে মহেন্দ্রগিরি বলে একটা পর্বত শৃঙ্গ রয়েছে। মোটামুটি এটা বর্তমানে অনেকে বলছে সর্বোচ্চ শৃঙ্গ নয়, কিন্তু পরীক্ষাতে এরকম দিয়ে দেয় না মহেন্দ্রগিরি কোথায় অবস্থিত, এরকম একটা প্রশ্ন দিয়ে দেয়। তাহলে এটা হচ্ছে পূর্বঘাট পর্বত, এবং এটা পূর্বঘাট পর্বতের একদম দক্ষিণতম স্থান মহেন্দ্রগিরি। এবং এই পূর্বঘাট পর্বতটা একসঙ্গে লেগে নেই, গ্যাপ রয়েছে। এই গ্যাপ বরাবর অনেক নদীগুলো প্রবাহিত হয়েছে, মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই গ্যাপগুলোতে প্রবাহিত হয়েছে। এটা হচ্ছে পূর্বঘাট। আর পশ্চিমঘাট দেখো, এবার পশ্চিমঘাটটা তোমাদেরকে একটু বলে দিই। পশ্চিমঘাটটা দেখো, এই জায়গাটাতে পশ্চিমঘাট আমার দেওয়া আছে। পশ্চিমঘাটটা একদম দেখো এই ভারতবর্ষের পশ্চিম উপকূল বরাবর যে পার্বত্য অঞ্চল রয়েছে সেটাকে বলা হয় পশ্চিমঘাট পর্বতমালা মানে কি, একসঙ্গে অনেকগুলো পর্বত বা পাহাড়গুলো সারিভাবে রয়েছে এবং একটার সঙ্গে একটা কিন্তু লেগে রয়েছে। দেখো এটাতে গ্যাপ ছিল, এই দিকটাতে গ্যাপ ছিল না, পরস্পরের সঙ্গে লেগে রয়েছে। এটাকেই বলা হয় পশ্চিমঘাট পর্বতমালা। এবং এটা 1600 কিলোমিটার বিস্তৃত। আমরা হিমালয় পার্বত্য অঞ্চল দেখেছিলাম যে 2400 কিলোমিটার, নামচাওয়ার থেকে পূর্বে নাঙ্গা পর্বত পর্যন্ত, নামচাওয়ার থেকে পশ্চিমে নাঙ্গা পর্বত পর্যন্ত 2400 কিলোমিটার জুড়ে এটা ছিল। কিন্তু এই পশ্চিমঘাট পর্বতমালাটা 1600 কিলোমিটার, এটাও কিন্তু কম নয়। গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু রাজ্যের উপর দিয়ে গিয়েছে। সর্বোচ্চ শৃঙ্গ দেখো যেটা নীলগিরি। আচ্ছা, এখানে একটা প্রশ্ন বলি, নীলগিরি কি জিনিস? নীলগিরি হচ্ছে যে জায়গাটাতে পশ্চিমঘাট পর্বত এবং পূর্বঘাট পর্বত মিলিত হচ্ছে, সেই পার্বত্য অঞ্চলটার নাম হচ্ছে পশ্চিমঘাট পর্বত। আর পূর্বঘাট পর্বত যেখানে এসে মিলিত হচ্ছে সেটাকেই বলা হচ্ছে নীলগিরি, ঠিক আছে। এই নীলগিরির এই যে নীলগিরি এখানে লেখা আছে, নীলগিরির দেদাবদা বলে একটা শৃঙ্গ রয়েছে, সেটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। এটা হচ্ছে 2637 মিটার, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। পরীক্ষাতে অনেক সময় পরীক্ষা দিয়ে দেয়। এবং এটা
দেখো এখানে নীলগিরি পর্বত সম্বন্ধে এইটুকুই জানবে। এবং সরি, একটা জিনিস ভুল হয়ে গেল, দেতা বেটাতা নয়, তোমাদের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, যেটা নীলগিরি পর্বতমালারই অংশ। ঠিক আছে, এটাই একটু বলতে ভুল হয়ে গেল আমার। এটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলা হয়। বাস এইটুকু। আর ডেটা বেটাটাও মনে রাখবে, পরীক্ষাতে অনেক সময় দিয়ে দেয় কত সর্বোচ্চ শৃঙ্গ। আর আরেকটা জিনিস বলে দিই যে দক্ষিণ ঘাট পর্বতটা এই দিকটায়, উত্তর দিকটায় শুরু, আর এই দিকটাতে অতটা সরু নয়, অনেকটা বিস্তার লাভ করেছে। এটা আমাদের পশ্চিমঘাট পর্বতমালাটা খুব গুরুত্বপূর্ণ একটা পর্বতমালা। কেন বলে দিই, কারণ এখানে আরব সাগরীয় শাখায় যে বায়ুগুলো আসে সেটা এখানে ধাক্কা মারার ফলে এই জায়গাটাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। বৃষ্টিপাত ঘটানোর ফলে আমাদের এখানে দেখবে বিভিন্ন রকমের যে অরণ্য, সাইলেন্ট ভ্যালি এখানে আমাদের তৈরি হয়েছে কেরলে। তো এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো আমি তোমাদের নেক্সট ক্লাসে বলবো, যখন আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির বিভিন্ন এগুলো নিয়ে পড়বো, নদী ফদী এগুলো নিয়ে। এবার আমরা চলে যাব, দেখো সাতপুরা পর্বতটা দেখে নাও। এইটা হচ্ছে সাতপুরা পর্বত। এই যে এই অংশটা, এটাকে বলা হয় সাতপুরা পর্বত। এই সাতপুরা পর্বত কিছু জিনিস দেখো এখানে দেওয়া আছে। গড় উচ্চতা 500 থেকে 600 মিটার। সাতপুরা পর্বত সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়, এটা হচ্ছে 1350 মিটার পর্যন্ত এটার উচ্চতা। তারপরে দেখো আরও অনেক জায়গাতে এগুলোর নাম দেওয়া আছে। এবং সাতপুরা পর্বতে পাঁচমারি, মহাকাল পর্বত সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক, এই জিনিসগুলো একটু মনে রাখবে। এখান থেকে অনেক নদী উৎপন্ন হয়েছে, নদীগুলো পশ্চিম দিকে ফ্লো করে চলে গেছে। সাতপুরার পরে দেখো রয়েছে আরেকটা যেটা পর্বত, সেই পর্বতটা হচ্ছে বিন্ধ্যা পর্বত। বিন্ধ্যা পর্বত হচ্ছে ভারতের সব থেকে মাঝখানে যে পর্বতটা রয়েছে। এই যে এই পর্বতটা, দেখো এই যে পর্বতটা, এই পর্বতটাকে বলা হয় বিন্ধ্যা পর্বত। এই বিন্ধ্যা পর্বত আমাদের পশ্চিম থেকে একদম পূর্বের যে বিহার, সাসারাম, তত দূর পর্যন্ত এই পর্বতটা বিস্তৃত। এবং এটা দক্ষিণ ভারতের সঙ্গে উত্তর ভারতের মধ্যে একটা প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, এটা বিন্ধ্যা পর্বত। এখানে বিভিন্ন নদীগুলো তৈরি হয়েছে, চম্বল, বেতোয়া, কেন, এই নদীগুলো কোন দিকে প্রবাহিত হয়েছে? অনেক নদী দেখবে এই বরাবর প্রবাহিত হয়ে গঙ্গার সঙ্গে, যমুনার সঙ্গে মিশে গেছে। ঠিক আছে, তারপর দেখো আরাবল্লী পর্বত। এটা তো সবাই জানো ভারতের সব থেকে প্রাচীন পর্বত। এটা একটা সময় মনে করা হতো যে এটা নাকি হিমালয় পাহাড়ের থেকেও উঁচু ছিল। দিল্লি থেকে আমেদাবাদ পর্যন্ত বিস্তৃত আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দেখো রয়েছে গুরু শিখর, মাউন্ট আবু পাহাড়ে এই গুরু শিখর অবস্থিত। বাস এনাফ, এর বাইরে তোমাদেরকে কিছু পড়ার দরকার নেই। যে কোনো কম্পিটিটিভ এক্সাম এগুলো থেকে দেবে। দেখো এবার কিছু প্রশ্ন পিওয়াইকিউ এখানে দেওয়া আছে। পিওয়াইকিউ গুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে, তবুও আমি তোমাদের করে দিচ্ছি পিওয়াইকিউ গুলো। দেখো 1 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, এটা মনে হয় 2020 সালে ইউজিসি নেট পরীক্ষাতে দিয়েছিল। পিক দিয়ে দিয়েছে আর একটা রেঞ্জ দিয়ে দিয়েছে, ম্যাচ করতে বলেছে। তাহলে এখানে বলো তো যে গুরু শিখর এটার রেঞ্জ কোনটা? এটার রেঞ্জ হবে, গুরু শিখরের রেঞ্জ হবে আরাবল্লী A4। তারপর দেখো রয়েছে দোডা বেটা, এটা হবে B1। ঠিক আছে, B1, বি, এটার অ্যান্সার হয়ে যাবে বি। তোমরা একটু দেখে নিও, এটার অ্যান্সার হয়ে যাবে বি। তারপরে নেক্সট কোশ্চেনটা আমরা চলে যাব। নেক্সট কোশ্চেনে দেখো বলেছে হুইচ অফ দ্য ফলোইং রিভার ডিভাইডস ইন্ডিয়া পেনিনসুলার ইনটু মালওয়া অ্যান্ড ডেকান প্ল্যাটো। ডেকান প্ল্যাটোর সঙ্গে মালওয়াকে কে বিচ্ছিন্ন করেছে? এই প্রশ্নটা তোমরা সবাই দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে। নর্মদা, এইখানে একটা নদী চলে গেছে। আমি প্রথম যখন ক্লাস শুরু করি, এবার আবার একটা নদী চলে গেছে, নর্মদা নদী। এই নর্মদা নদীটা বিচ্ছিন্ন করেছে। প্রথমেই বলেছিলাম। দেখো ওই প্রশ্নগুলোই ঘুরিয়ে দিচ্ছে যেগুলো বলছি। এটা তাহলে অ্যান্সার হয়ে যাবে সি। তারপরে দেখো রয়েছে হুইচ অফ দ্য ফলোইং লিস্ট, 1 নম্বর লিস্টের সঙ্গে 2 নম্বর লিস্ট এখানে প্লেটো বলে দিয়েছে আর স্টেট বলে দিয়েছে। কোন স্টেটে কি রয়েছে
কোন স্টেটে কি রয়েছে দেখো, এখানে তোমরা আগে জানো যেটা রাঁচিটা কোথায় রয়েছে? রাঁচিটা রয়েছে ঝাড়খণ্ডে, ঠিক আছে? তাহলে বি, এটার অ্যান্সার কোনটা হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে এইটা, সি এরটা অ্যান্সার হবে। তোমরা দেখে নিও, এই সি এরটার অ্যান্সার হয়ে যাবে। কারণ রাঁচি বিটা মিলে যাচ্ছে এদিকে ঝাড়খণ্ডের সঙ্গে। তারপরে চলে যাও নেক্সট প্রশ্নতে। এটা মনে হয় 2018-তে এসেছিল, হুইচ অফ দ্য লার্জেস্ট ফিজিওগ্রাফিক ডিভিশন ইন ইন্ডিয়া। এটা তো সবাই জানো, আগের দিন আমি ক্লাসেই বলে দিয়েছিলাম। এটা তোমরা অ্যান্সার দেবে, আমি এটার অ্যান্সার দেবো না। তারপর হুইচ অফ দ্য ফলোইং পার্ট অফ ইন্ডিয়া দণ্ডকারণ্য রিজন ইজ সিচুয়েটেড। দেখো এই প্রশ্নটা একটু আগে তোমাদের বলছিলাম যে দণ্ডকারণ্য কোন দিকে রয়েছে, দণ্ডকারণ্য কোন দিকে রয়েছে। দেখো ছবিটা দেখলেই বুঝতে পারবে যে এই দেখো এই ছবিটা, এই যে এই দণ্ডকারণ্য, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হয়ে যাবে, পাঁচেরটার অ্যান্সার হয়ে যাবে বি। দেখো ছয়টা বলেছে দ্য বুন্দেলখন্ড প্ল্যাটো কভার্স পার্ট অফ হুইচ টু অফ দ্য ফলোইং স্টেটস। কোন দুটো স্টেটসকে এটা রয়েছে বুন্দেলখন্ড? তাহলে বুন্দেলখন্ড বলো কোন দুটো প্লেটে রয়েছে? বুন্দেলখন্ড এটা উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ। প্রথমেই বলেছিলাম ক্লাস করতে গিয়ে, বুন্দেলখন্ডটা রয়েছে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ, এই যে পার্ট, এটা হবে অ্যান্সার। দেখো তোমরা ম্যাপ দেখে দেখে যদি পড়ো তাহলে প্রত্যেকটার অ্যান্সার তোমরা দিতে পারবে। আর যদি ম্যাপ দেখে দেখে না পড়ো তাহলে কিন্তু একদিকে পড়বে, আজকে পড়বে, কালকে গিয়ে ভুলে যাবে কোথায় কি রয়েছে। তার জন্য তোমাদেরকে মুখস্থ করা, তো জিওগ্রাফি মুখস্থ করা হয় না, অনেক সময় ম্যাপ দেখে হয়ে যায়। তারপর দেখো 13 নম্বর কোশ্চেনে কি বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং হিলস ফ্রমস নর্থ ইস্টার্ন এজ অফ ছোট নাগপুর প্ল্যাটো। দেখো 13 নম্বরের অ্যান্সারটা কি হবে? একটু আগে বললাম, এটা হবে রাজমহল হিল। রাজমহল হিলের উত্তর মানে ছোট নাগপুর প্লেটোর উত্তর পূর্ব দিকে রয়েছে রাজমহল হিল, ছবি এঁকে দেখালাম। তারপর দেখো রয়েছে হুইচ অফ দ্য ফলোইং, অর্ডার দিয়ে দিয়েছে মাউন্টেন আর এদিকে হাইয়েস্ট পিক। 6 নম্বরের অ্যান্সারটা কোনটা হবে? দ্য ওয়েস্টার্ন ঘাট হবে, ওয়েস্টার্ন ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হবে এটা হবে আনাইমুদি। এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের ডি এরটা অ্যান্সার হবে, ঠিক আছে? দেখে নিও তোমরা, এটা আনসার হয়ে যাবে ডি। বেশ, তারপরে চলে যাও হুইচ অফ দ্য ফলোইং প্ল্যাটো ইজ নট পার্ট অফ দ্য সাউথ সেন্ট্রাল হাইল্যান্ড। সাউথ সেন্ট্রাল হাইল্যান্ডের, এটা তো বুঝতেই পারছো ছবি দেখে যে সাউথ সেন্ট্রাল প্লাট হাইল্যান্ডের কোনটা অংশ নয়। এটা এটা মালোয়াটা তো পূর্ব দিকে চলে যাচ্ছে, মালোয়া, এটা হবে অ্যান্সার সি। তারপর দেখো রয়েছে পুরীর অ্যান্সারটা, দেখো পুরীর অ্যান্সার কি বলেছে, হুইচ অফ দ্য পার্ট অফ দ্য ইন্ডিয়া দণ্ডকারণ্য ইজ সিচুয়েটেড। এটা হবে, এটা আবার দেখো এসছে এটা মনে হয় 2014-তে এসেছিল আবার ইউজিসি নেট পরীক্ষাতে। তারপর দেখো হুইচ অফ দ্য ফলোইং প্ল্যাটোস ইজ বিটুইন আরাবল্লী অ্যান্ড বিন্ধা। আরাবল্লী এবং বিন্ধার মাঝে কোন প্ল্যাটো রয়েছে? বলো এটা কোন প্ল্যাটো রয়েছে? একটু আগে বললাম, ছবি দেখে তোমরা দেখো অনেক অ্যান্সার করা যাচ্ছে, 80% অ্যান্সার ছবি দেখে করা যাচ্ছে। এটা হবে মালোয়া। দেখো ছবিটা দেখে নাও মালোয়া, এই যে এটা মালোয়া। একদিকে রয়েছে আরাবল্লী আর একদিকে রয়েছে বিন্ধা, এর মাঝে রয়েছে মালোয়া, ঠিক আছে? তারপরে এর আনসার চলে যাব, হুইচ অফ দ্য ফলোইং রিজিয়ন সেপারেটেড গঙ্গেটিক প্লেন ইন দ্য নর্দার্ন ইন্ডিয়া ফ্রম দ্য প্ল্যাটোস অফ দ্য কোস্টাল প্লেন অফ দ্য ডেকান। বলো এটা কি বলতে চাইছে, কোনটা সেপারেট করেছে নর্দার্ন প্লেন আর একটা হচ্ছে কোস্টাল রিজিয়ন। এটার আনসার হয়ে যাবে সেন্ট্রাল হাইল্যান্ড এ। ওয়েস্টার্ন হিমালয় তো হবেই না, ইস্টার্ন হিমালয় হবে না, এগুলো এ হয়ে যাবে অ্যান্সার। তারপর দেখো মাউন্টেন রেঞ্জ দিয়ে দিয়েছে আর একটা পিক দিয়ে দিয়েছে, দেখো কতবার এসছে, যে কটা বলছি সে কটা থেকে আসছে, এর বাইরে থেকে দিয়ে দেয় না উল্টো পাল্টা, কারণ অত ভগবানেও মনে রাখতে পারবে না। যে কটা বলে দিলাম সে কটাই মনে রাখবে, তাহলে এনাফ। 18টা দেখো কি বলেছে,
নীলগিরি, নীলগিরি, নীলগিরি হবে দুটা বেটা, তাই তো? 18, এটা হবে নীলগিরি হবে দুটা এটা হবে সি এর আনসার, 18টার আনসার হবে সি। টাইম চলে যাচ্ছে, তোমরা দেখে নিও, বাকিগুলো মিলে যাবে, এক দুটো মিলিয়ে দেবে, সবগুলো মেলানোর দরকার নেই, যেটা জানবে সেটা মিলিয়ে দেবে, অটোমেটিক মিলে যাবে। এটা একটা ভালো দিক। যত বড় প্রশ্ন হবে তত সুবিধা, যত ছোট প্রশ্ন হবে তত অসুবিধা। যদিও বড় প্রশ্নটা একটু পড়তে টাইম লাগে, তবুও ভালো। তারপর দেখো এখানে বলে দিয়েছে বিভিন্ন মাউন্টেন বলে দিয়েছে, এবং এটা কি জাতীয় মাউন্টেন, এটা তো সবাই জানো যে আমাদের এখানে উম, উম, এই ব্লক মাউন্টেন হবে মাউন্ট পোপা। এটা অল থেকে দিয়েছে, ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে। এই বিন্ধ্যাঞ্চলটা কোনটা হবে? এটা হবে সি এর আনসার, মানে এটার আনসার হয়ে যাবে ডি, তাই তো? এটা হবে আনসার ডি, মাউন্টেন আরাবল্লী বিন্ধ্যা থেকে হবে ডিক্টেনিয়াস মাউন্ট ক্ষয়জাত, ক্ষয়জাত, এটা ডি হয়ে যাবে আনসার। তারপর দেখো রয়েছে হুইচ অফ দ্য রিজিয়ন ইস্টার্ন ঘাট ইজ লোকেটেড ক্লজ সাহাদ্রি। সাহাদ্রি ক্লাস করাতে করাতেই বলেছি যে কোথায় পশ্চিম ঘাট পর্বতমালা সাহাদ্রি নামে পরিচিত, এটা হবে তামিলনাড়ু। ঠিক আছে, দেখো 24-এরটা কি বলে দিয়েছে, হুইচ অফ দ্য ফলোইং ম্যাথস নট কারেক্ট, কোনটা কারেক্ট নয়? হিমাদ্রি গ্রেটার হিমালয়, এটা ঠিক আছে। শিবালিক আউটার হিমালয়, এটা ঠিক আছে। ওয়েস্টার্ন ঘাট পেনিনসুলার ইন্ডিয়া, গন্ডোয়ানা লেসা, এই যে এইটা, এটা এটা হচ্ছে ভুল, এটা ম্যাচ করছে না, মানে এটা রাইট অ্যান্সার। তো এইভাবে তোমরা পড়ে রেখো, এইভাবে যেমনভাবে বলছি সেভাবে পড়ো। তোমাদের নেট কি তোমরা জিআরএফও ক্লিয়ার করবে। আমাদের হিউজ সিলেবাস রয়েছে, এসএলএসটি বলো, নেট সেট বলো, যেগুলো আসবে, যেগুলো আমাদের কাজে লাগবে, সেগুলোই আমাদেরকে পড়তে হবে। গাদার গাদা 10 পাতা, 20 পাতা, 50 পাতা পড়লে আমাদের কিছুই কাজে লাগবে না। আজ পড়বে, কালকে ভুলে যাবে। আর একটা ক্লাস লাগবে আমাদের ফিজিওগ্রাফিক ডিভিশন, সেই ক্লাসে আমি সম্পূর্ণ ডিসকাস হয়ে যাবে, তারপরে আমরা ড্রেনেজ সিস্টেমটা ধরবো। যদি ভালো লাগে লাইক শেয়ার করবে, যদি কিছু নতুন শিখতে পারো তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা যারা নেট সেট এসএলএসটির জন্য প্রিপারেশন নিচ্ছ, আমার পেটি ব্যাচের সঙ্গে যুক্ত হতে পারো, ডিসক্রিপশন দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবে। থ্যাংক ইউ, ভালো থেকো।